আগের পর্বে আমরা দেখেছিলাম সোয়াংয়ের বাবা এত খারাপ অবস্থায় মাকে দেখতে পারছিল না। তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন এবং চুপচাপ কাঁদতে থাকেন। এই কারণেই সোয়াং সিদ্ধান্ত নেয় যে সে তার বাবাকে সবকিছুর মধ্যে সাহায্য করবে। রাতে সে তার বাবার সাথে স্কুল ট্রান্সফার করার বিষয় নিয়ে কথা বলে। নতুন স্কুলের সময়সূচি আলাদা হবে, স্কুলও হাসপাতালের কাছাকাছি হবে, যাতে সে তার মায়ের যত্ন নিতে পারে। তার বাবা তাকে স্কুল বদলাতে মানা করেন, কারণ এতে তার পড়াশোনার ওপর প্রভাব পড়তে পারে। আর তার মায়ের দেখাশোনার জন্য আন্টি দিদামা তো আছেনই, কিন্তু সোয়াংয়ের মতে আন্টির নিজের পরিবার আছে আর দিদামা এখন বয়স্ক। তাছাড়া তার বাবারও নিজের কাজে মনোযোগ দিতে হবে। তার উপর তার মায়ের মোটেও অন্যের উপর বোঝা হতে পছন্দ করে না। তাই সে মনে করে তার পরিবারের সদস্যরাই মায়ের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট। আর নতুন স্কুলেও সে সহজেই টপ করতে পারবে। এমনিতেও সে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। এইসব শুনে কাং তার কথায় সম্মতি জানায় এবং দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা হাউকে স্কুল ট্রান্সফারের ব্যাপারে কিছুই বলবে না, না হলে সে দুশ্চিন্তায় পড়ে যাবে। সোয়াং তার স্কুল ট্রান্সফারের কথা জিয়ান এবং জিয়াচিকে জানায়। এই কথা শুনে ওরা দুইজনই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা কখনো ভাবেনি যে স্কুলের শেষের বছরে সোয়াং তাদের থেকে দূরে চলে যাবে, কিন্তু তারা এটাও বুঝতে পারছিল যে সোয়াং এখন বাধ্য, তাকে পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে এবং মায়ের দেখাশোনাও করতে হবে। সে তার বাবার উপর পুরো চাপ দিতে চায়নি। পরের দিন হাই স্কুলে সোয়াংয়ের শেষ দিন ছিল। পুরো ক্লাস ও শিক্ষকরা তার চলে যাওয়ার জন্য অনেক বেশি দুঃখী ছিল। যাওয়ার সময় লিডিয়ান তাকে কিছু নোট দেয়, যাতে নতুন স্কুলে পড়াশোনায় তার একটু সাহায্য হয়। জিয়ান ও জিয়াচি তাকে স্কুল গেট পর্যন্ত ছেড়ে আসতে চেয়েছিল, কিন্তু সোয়াং তা করতে মানা করে। আসলে সে চায়নি যে যখন সে স্কুল থেকে চিরতরে বেরিয়ে যাবে তখন কেউ তার চোখের পানি দেখুক। তারপর সোয়াং সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়, কিন্তু যখন সে স্কুলের বাইরে যাচ্ছিল তখন হঠাৎ সে ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। তবে কেন যেন সে সোয়াংকে বিদায় জানায়নি। আসলে সে শুধু তাকে স্কুল থেকে যেতে দেখতেই থাকতো, কিন্তু কখনোই তার নিজের অনুভূতিগুলো প্রকাশ করার সাহস পেত না। এতদিন ধরে সে সাহস করতে পারেনি, আর সে জানেও না যে এখনো সোয়াং তার অনুভূতি জানতে পারবে কিনা। তবে আমরা শুধু এতটুকুই দেখতে পাই যে শেষ পরীক্ষায় সায়েন্স স্ট্রিম থেকে সোয়াং আর শি আর্টস স্ট্রিম থেকে টপ করেছিল, যেন ভাগ্য তাদের একসঙ্গে আনার চেষ্টা করছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। এখন সোয়াং তার জীবনে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। সে নতুন স্কুলে যায়, আবার স্কুল থেকে হাসপাতালে আসে, মায়ের যত্ন নেয়, তাকে ব্যায়াম করায় আর পড়াশোনাও চালিয়ে যায়। সে এতটাই ব্যস্ত ছিল যে অনেকদিন ধরে জিয়ান এবং জিয়াচির সঙ্গে দেখাও করতে পারেনি। এভাবেই আরও কিছুদিন কেটে যায়, আর আজ হাউকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তার এখনও হুইল চেয়ারের দরকার পড়বে। ডাক্তারদেরও কোনো ধারণা নেই যে সে আবার কবে আগের মতো হাঁটতে পারবে। এখানে হাউকে হাসপাতাল থেকে নিতে এসেছিল ইফান আর লিন। তারা হাসি ঠাট্টা করে তার মন ভালো করার চেষ্টা করছিল। তাদের কলোনিতে পৌঁছাতেই লিডিয়ানের মা মিস লু সেখানে চলে আসেন। সে খুব আন্তরিকভাবে হাউকে স্বাগত জানায়। আজ তার আচরণ দেখে বোঝা যায় যে যদিও তিনি কঠোর মা, তিনি কিন্তু কখনোই কারো প্রতি খারাপ মনোভাব পোষণ করেন না। সবাই মিলে হাউকে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরে কথার মাঝে সোয়াংয়ের মুখ ফসকে স্কুল ট্রান্সফারের কথা বেরিয়ে যায়, যা শুনে তিনি অত্যন্ত রেগে যান। তার মনে হতে থাকে তিনি যেন সবার জন্য বোঝা হয়ে গেছেন। তার কারণেই ছেলেকে স্কুল বদলাতে হয়েছে। যদি তার জন্য ছেলের পড়াশোনার ক্ষতি হয় তবে তিনি নিজেকে কিভাবে ক্ষমা করবেন। উপরন্তু বাবা সোয়াংকে এমনটি করতে বাধাও দেননি, কিন্তু কং এর মতে তার ছেলে বড় হয়ে গেছে, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। এই কথাগুলো শুনে তিনি আরো বেশি রেগে যান এবং সোয়াংকে বাড়ি থেকে চলে যেতে বলেন। তার চলে যাওয়ার পর তিনি রাগের মাথায় নিজের পায়ে আঘাত করতে থাকেন, কারণ তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করেছিলেন। অন্যদিকে আমরা জিয়াচি এবং জিয়ানকে দেখতে পাই, যারা হাওয়ের জন্য একটি গোলাপ গাছের টব নিয়ে যাচ্ছিল, যাতে তার মন একটু ভালো হয়। তখনই তারা নিজেদের কলোনির কাছে পৌঁছে সেখান থেকে পোড়া গন্ধ আসছিল। তারা বুঝতে পারলো যে এই গন্ধ সোয়াংয়ের বাড়ি থেকে আসছে। এরপর দুজনেই দৌড়ে সোয়াংয়ের বাড়ির দিকে যায়। বাড়ির ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের
বের হচ্ছিল এবং দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। তাদের চিৎকার শুনে সোয়াং মিস্টার কং সেখানে আসে। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং দেখে যে হাও গ্যাসে রান্না করছিল। তখন সে হুইলচেয়ার থেকে পড়ে যায় এবং উঠতে পারেনি। খাবার পুড়ে যাওয়ার কারণে পুরো বাড়িতে ধোঁয়া ছেয়ে গিয়েছিল। সোয়াং সঙ্গে সঙ্গে বাড়ির সব জানালা খুলে দেয় এবং গ্যাস বন্ধ করে দেয়। তারপর সে হাওকে হুইলচেয়ারে বসায়, কিন্তু হাও কাঁদতে কাঁদতে চেঁচিয়ে জিয়ান এবং জিয়াচিকে বাড়ি থেকে চলে যেতে বলে। তাকে এইভাবে দেখে দুজনেই বুঝতে পারে যে কিছু একটা তাকে খুব খারাপভাবে প্রভাবিত করেছে, তাই তারা চলে যায়। তাদের চলে যাওয়ার পর হাও কাঁদছিল, কারণ সে সেখানে ওয়াশরুমের কাজ করে ফেলেছিল এবং সে তার ছেলের সামনে নিজেকে এতটা অসহায় দেখতে চায়নি। এ কারণেই সে জিয়াচি এবং জিয়ানকে বাইরে চলে যেতে বলেছিল। তারপর কং হাওকে ওয়াশরুমে নিয়ে যায় আর সোয়াং কাঁদতে কাঁদতে মেঝে পরিষ্কার করতে শুরু করে, কারণ সে তার মাকে এই অবস্থায় দেখতে পারছিল না। এরপর আমরা জিয়াচি এবং জিয়ানকে দেখি, যারা হাওয়ের অবস্থা বিষয়ে লিনের সাথে কথা বলছিল। তারা কখনো হাওকে এত অসহায় অবস্থায় দেখেনি। হাও সবসময় তার মায়ের মতো তাদের যত্ন নিত, আর এখন তারা বুঝতে পারছিল না যে কিভাবে আন্টি হাওকে সাহায্য করবে। প্ল্যান অনুযায়ী হাও এমন একজন মানুষ যে সবকিছু নিজে করতে চায়। কেউ যদি তাকে সাহায্য করে তাহলে সেটা সে পছন্দ করে না এবং সে নিজেকে বোঝা মনে করছে, এজন্যই সে ভেতর থেকে ভেঙে পড়ছে। কিন্তু লিন হাওকে সাহায্য করার জন্য কিছু একটা ভেবে রেখেছিল। পরের দিন সোয়াং একটি ইন্ডাকশন স্টোভ নিয়ে আসে এবং হাওয়ের উচ্চতার সঙ্গে মিল রেখে একটি টেবিলে সেটাকে সেট করে, যাতে সে সেখানে স্বাচ্ছন্দ্যভাবে রান্না করতে পারে। সোয়াং একজন সহায়ক রাখার কথাও ভাবছিল, কিন্তু সে তা করতে পারেনি, কারণ এতে তার মায়ের আরও কষ্ট হবে। লিনও এটা বুঝতে পারছিল, এজন্য সেদিন সে রান্নার উপকরণ নিয়ে হাওয়ের বাড়িতে আসে এবং সে তৈরি করা রেসিপি শেখার কথা বলে। সেই অজুহাতে হাওকে বলে যে জিয়ান শুধুমাত্র তার হাতের রান্নাই পছন্দ করে, তাই তাকে হাওয়ের কাছ থেকে রেসিপি শিখতে হচ্ছে। কিন্তু এটা শুধুমাত্র একটি পরিকল্পনা ছিল। এইভাবে সে হাওয়ের যত্নও নিতে পারবে আর হাও খুশি মনে বিশ্রামও নিতে পারবে। হাও রান্না করেও খুশি থাকবে, কারণ সে তার পরিবারের জন্য রান্না করতে খুব পছন্দ করে। এইভাবে হাও কিছুটা খুশি হয়, কিন্তু তার চোখে পানি চলে আসে। সে তার ছেলে সোয়াংয়ের সামনে কাঁদতে চায়নি, তাই তাকে জিয়ানের জন্য ফুল কেনার অজুহাতে বাইরে পাঠিয়ে দেয়, কারণ জিয়ান তার জন্য ফুল নিয়ে এসেছিল। অন্যদিকে যখন সোয়াং জিয়ানের জন্য ফুল কিনছিল, তখন তার মনে পড়ে যে ক্যামোমাইল ফুল তার খুবই পছন্দের, কারণ এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং যে কোনো পরিবেশে সহজেই টিকে থাকতে পারে। এভাবে এই ফুলের উপহার দিয়ে সে একজনকে বার্তাও দিতে পারবে, যেমন কখনো মলিন হয়ে যেও না। তাই সোয়াং জিয়ানের জন্য ক্যামোমাইল ফুল নিয়ে নেয়, কিন্তু যখন জিয়ানকে ফুল দিতে যাচ্ছিল তখন সে জিয়ানকে জিয়াচির সঙ্গে দেখে, তাই তার সাহস হয় না যে জিয়ানকে ফুল উপহার দেওয়ার। সে তাদের সামনে অজুহাত দেয় যে এই ফুল তার মায়ের জন্য নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সে জিয়ানকে ধন্যবাদ জানায়, কারণ আজ জিয়ান তার মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল আর সেটা বানিয়ে সে খুব খুশি। অনেকদিন পরে সে আজ তার মাকে কিছুটা আনন্দিত দেখছে। এরপর সোয়াং নিজের বাড়ি থেকে রওনা হয়, কিন্তু এখানে জিয়ানকে জিয়াচির সঙ্গে হাসি ঠাট্টা করতে দেখে সে একটু হিংসা অনুভব করে। তাছাড়া সে জিয়ানের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতেও পারছিল না। জিয়ান এবং জিয়াচি এক জায়গায় বসে কথা বলছিল। জিয়াচির মতে তার গ্রাম এই শহরের চেয়ে অনেক ভালো, সেখানে শান্তি আর নির্ভরতার পরিবেশ রয়েছে, এমনকি সেখানকার ফলমূলও একদম আলাদা। তখন জিয়াচি বলে পরের ছুটিতে তারা সবাই মিলে, বিশেষ করে সোয়াংয়ের পরিবারকে নিয়ে সেখানে যেতে হবে। এতে হাওয়ের মন ভালো হয়ে যাবে, কারণ এই অসুস্থতার মধ্যে তার জন্য ছোট্ট একটা ছুটি খুবই দরকার। জিয়ানও রাজি হয়ে যায়, তবে সোয়াংয়ের পরিবার যদি যায় তাহলে সে নিশ্চয়ই যাবে, কিন্তু তাদের রাজি করানো সোয়াংয়ের ও জিয়াচির দায়িত্ব। তাই জিয়াচিও এতে সম্মতি দেয়, তবে তার আগে সে জিয়ানের সঙ্গে তার বাড়ি গিয়ে পরিবারের পুরনো অ্যালবাম চায়, কারণ সে একটা চমকপ্রদ পরিকল্পনা করেছে, যার কথা সে পরে জানাবে। কিন্তু জিয়ানের কাছে থাকা অ্যালবামে শুধু তারই ছবি ছিল, তার বাবা মায়ের কিংবা তাদের কলেজের জীবনের কোনো ছবি ছিল না। তাই সে সোয়াংকে ফোন করে তার বাড়ি থেকে পুরনো অ্যালবাম নিয়ে আসতে বলে। অন্যদিকে হাও সোয়াংকে পুরনো অ্যালবাম নেওয়ার অনুমতি দিয়ে দেয়। তখন সোয়াং সুযোগ বুঝে তাকে ছুটিতে সিসিউতে যাওয়ার প্রস্তাব দেয়। প্রথমে হাও কোনো ছুটিতে রাজি হয়নি, কিন্তু সোয়াং তাকে বলে যে তারও সেখানে যাওয়ার খুব ইচ্ছে। অবশেষে নিজের ছেলের জন্য এই ভ্রমণে যেতে সে রাজি হয়। এরপর সোয়াং হাওকে কম্পিউটার ক্লাস নেওয়ার পরামর্শ দেয়। সে কম্পিউটার স্টাডির কিছু নোটস তৈরি করেছিল এবং সেগুলো তার মাকে দেয়।
যেহেতু সে পুরোপুরি সুস্থ হওয়ার পরেই কাজে ফিরতে পারবে, তাই সোয়াং চায় যে এই সময়টা নষ্ট না করে সে কিছু দক্ষতা শিখে নিক। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য হাওকে কিছু সময় দিতে হবে। তবুও সোয়াং তার কম্পিউটার নোটস তার মাকে দিয়ে দেয়। এদিকে সোয়াং যখন জিয়াচির বাড়ির দিকে যাচ্ছিল, তখন সে বাড়ির বাইরে দাঁড়িয়ে জিয়ান এবং জিয়াচির রুমের দিকে তাকায়, যেগুলো একদমই মুখোমুখি ছিল। গত কয়েকদিন ধরে তার মনে হচ্ছিল তারা দুজন কি রিলেশনশিপে আছে। তাই সে লিডিয়ানের সঙ্গে দেখা করে কৌশলে এই বিষয়ে প্রশ্ন করে, তবে সে কারো নামও নেয় না। সে শুধু এতটুকু বলে এ, বি আর সি তিনজন ভালো বন্ধু। এ বিকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না, আর বি এবং সি একটু বেশি ঘনিষ্ঠ। তাহলে কি তারা সম্পর্কে আছে? বিকে এখন কি করা উচিত? যদিও বি আগেই বলে রেখেছে যে সে শুধু সি এর ভালো বন্ধু। এই ব্যাপারে লিডিয়ানের মত ছিল, যদি বি নিজে বলে থাকে যে সে সি এর কেবল বন্ধু, তাহলে একে দেরি না করে তার অনুভূতি প্রকাশ করে দেওয়া উচিত। যদি সোয়াংও সরাসরি নিজের কথা বলেনি, তবুও লিডিয়ান বুঝতে পারে যে সে জিয়ান এবং জিয়াচির সম্পর্কে জানতে চাইছে। তাই সে ইচ্ছে করেই সোয়াং এবং জিয়াচিকে এ এবং সি বলে ঠাট্টা করতে শুরু করে। জিয়াচি এই কথোপকথনের বিষয়ে কিছুই জানতো না, তাই তার কিছুই বোঝার উপায় ছিল না, এবং সোয়াং একটি অজুহাত দিয়ে কথাটি ঘুরিয়ে দেয়। অন্যদিকে জিয়ানকে লিন ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য প্রশ্ন করে, কিন্তু জিয়ান তাকে মানা করে দেয়। তবে যখন তিনি জানতে পারেন যে তিনজনের পরিবার তাদের পুরনো বাড়ি সিসোতে যাচ্ছিল, তখন সে খুবই উত্তেজিত হয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। পরের দিন তারা সিসো গ্রামে পৌঁছায়, যেখানে সবাই তারা নিজ নিজ মজায় লেগে পড়ে। সোয়াং এর বাবা তো কলেজ সময়ের মতো সবার ছবি তুলতে শুরু করেন। এখানে এসে হাওয়ের মুডও কিছুটা ঠিক হয়ে যায়। এখানে তিন বন্ধুর প্যারেন্টসরাও তাদের মতোই স্কুল সময় থেকে একে অপরের খুবই ভালো বন্ধু ছিল, এবং আজ তাদের একসাথে এইভাবে মজা করতে দেখে জিয়ানের খুবই ভালো লাগে। রাতে তারা সবাই একসাথে ডিনার পার্টি করে এবং সেখানে ইফানের বার্থডে উদযাপন করা হয়। তারপর জিয়াচি প্রজেক্টরে তাদের কলেজ সময়ের পুরনো ছবি দেখায়, এবং এটাই ছিল জিয়াচির পরিকল্পনা তার মায়ের জন্মদিনের জন্য। তাই সে সবার থেকে পুরনো অ্যালবামের ছবি চেয়েছিল। তারা খুব খুশি ছিল। তারপর ইফান জিয়ানকে পরামর্শ দেয় যে পরবর্তী সময়ে সে যেন তার মায়ের জন্মদিনও উদযাপন করে। জিয়ান তা করতে প্রস্তুত ছিল, তবে জানি না কেন লিন তাকে তা করতে নিষেধ করেছিল। পরের দিন সকালে যখন জিয়াচি বাড়ির বাইরে আসে, তখন সে দেখে যে জিয়ান ছাদে বসে আছে। সে সিঁড়ির সাহায্যে ছাদে উঠে তার পাশে বসে। সেখানে জিয়ান কিছু ছাদের টাইলস পায়, যেগুলোর ওপর জিয়ান তার শৈশবের সময় কিছু ইচ্ছা লিখেছিল। সেগুলি পড়ে সে তার মজা নিচ্ছিল। তখন জিয়ান একটি টাইলস লক্ষ্য করে, যেখানে জিয়ান লিখেছিল যে তার বাবা মা তার জন্য দুঃখী না হওয়াই ভালো। জিয়ান তখন এটি লিখেছিল যখন সে অসুস্থ ছিল, এবং তার মা বাবা সবসময় তাকে নিয়ে চিন্তা করতে থাকতেন। এরপর বিষয়টি পরিবর্তন করে জিয়াচি কিছু নতুন টাইলস জিয়ানের কাছে রাখে, যেখানে তারা একে অপরের ইচ্ছা লিখতে শুরু করে। কথা বলতে বলতে জিয়ান বলে যে তার মা জন্মদিনে সবসময় চমকপ্রদ উদযাপন করে। একবার তো সে হাসপাতালে গিয়ে হ্যাপি বার্থডে মা বলে জন্মদিন উদযাপন করেছিল। এমনকি সে হাসপাতালের দেয়ালে পোস্টার লাগিয়েছিল। এরপর সমস্ত ডাক্তার থেকে শুরু করে রোগী পর্যন্ত সবাই তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। জিয়াচির মতে তার মা যদিও বলেছেন যে তার জন্মদিন উদযাপন করতে চান না, তবে যদি আমরা তাদের জন্য জন্মদিন পার্টির প্ল্যান করি তবে তাদের ভালো লাগবে। কারণ সব মা এমনই হয়, তারা সন্তানের দায়িত্ব এতটাই ব্যস্ত থাকেন যে নিজের গুরুত্বপূর্ণ দিনগুলো উদযাপন করতে চান না। জিয়াচির এই কথা শুনে জিয়ান সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে প্রতি বছর তার মায়ের জন্মদিন উদযাপন করবে। এরপর সোয়াং তার মাকে সমুদ্রে নিয়ে যায়, যেখানে তারা দুজনই খুব খুশি ছিল। পরের দিন তারা বাড়ি ফিরে আসে, যেখানে জিয়ান ভাবছিল যে সে তার মায়ের জন্মদিনের জন্য কি পরিকল্পনা করবে। তার বাবা কাজের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন, তাই সে তার বাবা হুয়ানকে ফোন করে মায়ের জন্মদিনে বাড়িতে আসতে বলে, যাতে তার মা একা অনুভব না করেন। পরের দিন জিয়ান সোয়াং এর সঙ্গে জিয়াচির কাছে যায় এবং অনুরোধ করে যে সে তার মায়ের পুরনো ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে যেন দেয়, এবং তাদের পুরনো ছবিগুলো ভালোভাবে ডেভেলপ করুক। প্রথমে জিয়াচি এই কাজ করতে রাজি হচ্ছিল না, তবে জিয়ান তাকে সম্মানজনকভাবে বড় ভাই বলে, এবং তখন সে তার কাজ করতে রাজি হয়ে যায়। এখন তাদের প্যারেন্টসের পুরনো ছবিগুলো নিয়ে জিয়াচি একটি অদ্ভুত কথা বলে যে সবসময় সোয়াং এর বাবা মিস্টার কং সবার ছবি তুলে থাকেন, এবং তিনি সবচেয়ে বেশি লিনের ছবি তুলেছেন, এবং তার ছবিগুলোই সবচেয়ে ভালো ছিল। ছবিগুলোতেও তিনি বেশ খুশি দেখাচ্ছিলেন। তাই হয়তো
স্কুলের সময় লিন এবং কং একটি কাপল ছিলেন, কিন্তু মিস্টার কং এর বিয়ে হাওয়ের সাথে হয়, না হলে আজ জিয়ান এবং সোয়াং ভাই বোন হতো। জিয়ানের এমন কথাগুলো ভাবতে ভাবতে তাদের মাথা ঘুরে যায় এবং তারা এই কথা পুরোপুরি উপেক্ষা করে, কারণ জিয়াচি মজা করে অনেক কিছু বলে থাকে। তবে বাড়ি ফিরে আসার পর সোয়াং জিয়াচির কথা বারবার ভাবছিল এবং সেই দিন তার মা তার বাবাকে জিয়ানের মায়ের নাম নিয়ে কিছু বলছিল। তিনি বলছিলেন, হয়তো তুমি তোমার প্রেমিকাকে ভুলতে পারোনি। তার মা এই কথা শুনে সোয়াং অবাক হয়ে যায়, কারণ এখন তার ক্রাশ জিয়ান এবং কলেজের সময় তার বাবার ক্রাশ ছিল লিন। ঘটনা এমনভাবে হচ্ছিল যেন দুই বাবা ছেলে একই মা ও মেয়ের প্রেমে পড়েছে। পরের দিন সোয়াং জিয়ানকে তার মায়ের পুরনো ছবিগুলো ভালোভাবে ডেভেলপ করে দেয় এবং সেই ছবিগুলো দেখে জিয়ান খুবই খুশি হয়, কারণ তার মা খুবই সুন্দর ও যুবতী দেখাচ্ছিলেন। তিনি সেই সময় দারুণ পোশাক পরতেন এবং ভালোভাবে প্রস্তুত হতেন। তবে যখন থেকে তাদের বিয়ে হয় এবং বাচ্চা হয়, তখন তার মাকে চাকরিতে যেতে হতো, দায়িত্ব বেড়ে গিয়েছিল। তাই জিয়ান মনে করতো যে তাদের জন্মের পর তার পিতামাতার যৌবন ও স্বাধীনতা চলে গিয়েছিল। তখন জিয়াচি হঠাৎ করে জিয়ানকে প্রশ্ন করে, তাদের বাচ্চা হওয়ার পর তারা দুজন কেমন থাকবে। এই প্রশ্নে দুজনই অস্বস্তি বোধ করে। জিয়াচি বুঝতে পারে না যে হঠাৎ কেন সে জিয়ানকে এমন প্রশ্ন করলো। তাই এই বিষয়টি উপেক্ষা করে জিয়াচি জিয়ানকে জন্মদিনের কেক নিয়ে প্রশ্ন করতে শুরু করে। কিছু সময় পর তারা এক দোকানে যায়, যেখানে জিয়ানের বাবা হুয়ান তার মা লিনের জন্মদিনে বাড়িতে আসতে পারেনি, তাই তিনি কেকের টাকা জিয়ানকে পাঠিয়েছিলেন। সেই টাকা নিয়ে জিয়ান জিয়াচির সঙ্গে মিলে কেক পছন্দ করতে শুরু করে। কেক শপের ডিসপ্লেতে রাখা কেকটি জিয়ানের খুবই পছন্দ হয়। সে এটি টেস্ট করতে চায়, তবে শপের মালিক একটি পুরো সেল করতে চেয়েছিল এবং এটি খুবই এক্সপেন্সিবল ছিল। তাই জিয়াচি অন্য একটি শপে কেক খুঁজতে চেয়েছিল যাতে জিয়ান এটি খেতে পারে, কিন্তু জিয়ান এর জন্য না করে দেয় এবং এই এপিসোড এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে আবারও দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড বাই।